আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা ব্যাংক জব প্রিপারেশনের ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম এবং খুব আলোচিত একটা আইটেম, সেটার নাম হলো, দেখতে পাচ্ছেন, জিরান্ড। এই জিরান্ড নিয়ে একটু কথা বলবো। জিরান্ড মানেই হলো একটু আইএনজি যুক্ত একটা জিনিস, তাই না? জিরান্ড অনেক সময় আসে। তো শুধু যে আপনি এমসিকিউ পারার জন্য জিরান্ড পড়বেন এরকম না, গ্রামারের বিভিন্ন আইটেম শুধু যে আপনি এমসিকিউ পার হওয়ার জন্য পড়বেন এরকম না। আপনার জিরান্ড জিনিসটা বিভিন্ন জায়গায় লাগবে। আপনার কোনো কিছু বুঝতে হলে লাগবে, এমসিকিউর আনসার করতে তো লাগবেই, কিন্তু আপনি যখন নিজে সেন্টেন্স তৈরি করবেন, কথা বলা হোক, রাইটিংয়ের জন্য হোক, তখনও আপনার জিরান্ড লাগবে। জিরান্ড না বুঝলে আপনি বিভিন্ন জায়গায় সঠিকভাবে ওই গ্রামারের এইরকম জাতীয় সেন্টেন্স ইউজ করতে পারবেন না। সেটা আমরা এক্সাম্পলে দেখব কিভাবে আমরা জিরান্ডকে ইউজ করব, কি মিনিং জিরান্ডের, বা কিভাবে জিরান্ডটা ইউজ হয় বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে। নর্মালি জিরান্ড বলতে আমরা কি বুঝি? জিরান্ড হলো মূলত ভার্ব প্লাস একটা আইএনজি ফর্ম, যেটা কি না নাউনের মতো কাজ করবে, তাই না? মানে জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি ফর্ম দিয়ে একটা নাউনের মতো কাজ করবে। এমনি নাউন, ধরেন আমি এক্সাম্পল দিই যে আই লাইক দিস, আই লাইক দিস মার্কার। হ্যাঁ, আমি এটা হয়তো পছন্দ করি। আই লাইক টি, আমি চা পছন্দ করি, এমনি বললাম। তাহলে আই লাইক সামথিং, কোনো একটা জিনিসের নাম বললাম। কিন্তু যখন যদি আমি এমন একটা কিছু বলি যেটা কোনো কাজ, হ্যাঁ, যেটা কোনো কাজ আমি পছন্দ করি, যেমন ধরেন রিড মানে পড়া। যদি আমি বলি আমি পড়া পছন্দ করি, তাই না? হইতে পারে না, ওই কাজ হইতে তো পারে, ওই কাজটা আমি পছন্দ করি, পড়া পছন্দ করি। পড়া তো এরকম মার্কার বা টি এরকম একটা নাউন বসানো যাচ্ছে না ওখানে। পড়া তো একটা ভার্ব, তাই না? কিন্তু পড়ার কাজটা আমি পছন্দ করি, ওইটাকে আমি কিভাবে বলবো? তখন আমার জিরান্ডের হেল্প নিতে হবে। তখন বলতে হবে কি, আই লাইক রিডিং, মানে এই যে রিড পড়া, তার সাথে আইএনজি যুক্ত করে ওই কাজটাকে বোঝাচ্ছি, এবং এই কাজটা হলো নাউন, কাজটা আর ভার্ব থাকতেছে না। আই সাবজেক্ট, ভার্ব হলো আমার লাইক, আই লাইক সামথিং, আই লাইক সামথিং, এভাবে চিন্তা করেন। আই লাইক সামথিং, আই লাইক পেন, আই লাইক টি, হ্যাঁ, আই লাইক, তাহলে ট্রাভেলিং হচ্ছে, তাহলে আমি ভ্রমণ পছন্দ করি। তো ভ্রমণ শব্দটা তো ভ্রমণ করা একটা ভার্ব, তাহলে ভ্রমণ কাজটা পছন্দ করি, এটা বলতে গেলে আমার বলতে হবে আই লাইক ট্রাভেলিং। তারপর যদি বলি যে সামথিং ইজ গুড ফর হেলথ, সামথিং ইজ গুড ফর হেলথ, যেমন ধরা যাক হোমমেড ফুড ইজ গুড ফর হেলথ। তাহলে হোমমেড ফুড একটা নাম, একটা জিনিসের নাম, বা হোমমেড ফুড পুরোটা মিলে একটা সাবজেক্ট। তাহলে এটা হতে পারে যে হাঁটা, আমরা খুব ফেমাস যে এক্সাম্পল আমাদের, হাঁটা শরীরের জন্য ভালো, সামথিং ইজ গুড ফর হেলথ। সামথিং মানে কোনো একটা অ্যাকশনও হতে পারে, সেটা কোনো একটা কাজও গুড ফর হেলথ। তাহলে এই যে হাঁটা, ওয়াক মানে হাঁটা, তাহলে হাঁটা ইজ গুড ফর হেলথ। এই হাঁটাটাকে আমি তো ওয়াক বলতে পারবো না, এটাকে বলতে হবে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে কি স্বাস্থ্যের জন্য ভালো? হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো। অথবা যদি আমি একটু হাঁটাটাকে পিছনের দিকে নিয়ে যাই, ওই আগের সেন্টেন্সের আই লাইক টি এর মতো, তাহলে আমি হাঁটা পছন্দ করি, তাহলে আই লাইক ওয়াকিং, বোঝা গেছে? আই লাইক টিচিং, বোঝা গেছে না? তাহলে এইরকম জিনিসগুলো যেটা ভার্ব, কিন্তু ওগুলোকে নাউনের মতো করতে হচ্ছে, এবং নাউনের মতো করতে এগুলো গিয়ে ওগুলোকে আইএনজি যুক্ত করতে হচ্ছে, সেগুলোই হলো আমাদের জেরান্ড। আর এই নাউনের মতো জিনিসগুলো কোথায় কোথায় বসে? সেগুলো সাবজেক্টও বসতে পারে, অবজেক্টও বসতে পারে, প্রিপোজিশনের পরেও বসতে পারে, এরকম অনেক কিছু আমরা দেখব যে জিরান্ডগুলো কীরকম চেহারার হয়ে থাকে। এখন দেখি আমরা, এই যে সাবজেক্টের জায়গায় বসছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাই না? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সামথিং, এটার জায়গায় আপনি সামথিং চিন্তা করেন, তাহলে সামথিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে সামথিং তো অবশ্যই নাউন হয় একটা, বা সাবজেক্টের জায়গায় বসে নাউনই সাধারণত, তাই না? আর ওই অবজেক্টের জায়গায় বসে। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এটা ভার্ব থেকে নাউন হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের জায়গা দখল করছে, নাউনের মতো কাজ করে। এইটাই হলো আমাদের জিরান্ড। এই মুহূর্তে আপনাদের অনেকেরই মাথায় পার্টিসিপল ঘুরতেছে যে ওখানে আইএনজি লাগে। এই বিষয়টা আমরা পরবর্তীতে ক্লিয়ার করব, কারণ জিরান্ড বিষয়টা না বুঝলে পার্টিসিপল বিষয়টা আরেকবার যদি ক্লিয়ারভাবে বুঝি, জিরান্ড পার্টিসিপল দুইটা যদি পরিষ্কারভাবে বুঝি, তাহলে পার্থক্য করাটা একদম সহজ। আগে দুইটা আলাদাভাবে সুন্দর করে বুঝতে হবে। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, তারপরে দেখেন এখানে সামনে ছিল, তারপরে এই সেন্টেন্সে কিন্তু আর সামনে আইএনজি নাই, শেষের দিকে, পরের দিকে। আই এনজয় টিচিং, এই যে আই লাইক ট্রাভেলিং, এরকম আই এনজয়, আমি পছন্দ করি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাই না? এইটা হলো কি পছন্দ করি, এটা অবজেক্ট, তাই না? কি পছন্দ করি? আই এনজয় টিচিং।
কি এনজয় করি? আমি টিচিং এনজয় করি। কি এনজয় করি মানে আই এনজয় সামথিং, কারণ নাউন সাধারণত কি দিয়ে প্রশ্ন করলে সামথিং এই টাইপের জিনিস হলে নাউন বের হয়, তাই না? তাহলে আই এনজয় টিচিং, আই এনজয় সামথিং যদি হয় তাহলে আই এনজয় টিচিং হতে পারে। টিচ যেহেতু একটা ভার্ব, তাহলে ওই কাজটাকে বোঝানোর জন্য আমার আইএনজি দিয়ে সেটাকে নাউন করতে হচ্ছে, এই জন্য আই এনজয় টিচিং। এখন আসেন পরের সেন্টেন্সটা দেখি। আই অ্যাম ফন্ড অফ, এই যে অফ প্রিপোজিশনের পরে আই অ্যাম ফন্ড অফ সামথিং, তাই না? এইভাবে চিন্তা করেন একটু। আই অ্যাম ফন্ড অফ সামথিং, আই অ্যাম ফন্ড অফ সামথিং, তাহলে এটা হতে পারে আই এম ফন্ড অফ প্লেয়িং, খেলা পছন্দ করি। আই অ্যাম ফন্ড অফ ফাস্ট ফুড হতে পারে, আমি ফাস্ট ফুড খুব পছন্দ করি। তাহলে আই অ্যাম ফন্ড অফ সামথিং চিন্তা করেন, তাহলে সামথিং মানে জিনিসটা তো নাউন। তাহলে এখন নাউনটা যদি এরকম হয় যে এটা একটা ভার্ব, একটা ওয়ার্ড, আই অ্যাম সুইমিং, সুইমটা হলো সাঁতার কাটা, ভার্ব, তাহলে এটাকে যদি আমি সুইমিং কাজটা পছন্দ করি তাহলে আই অ্যাম ফন্ড অফ, ওইটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, সুইমিং। পরেরটাতে যাই, দ্য ম্যান ইজ টায়ার্ড অফ, দ্য ম্যান ইজ টায়ার্ড অফ সামথিং, তাহলে লোকটা খুব টায়ার্ড হয়ে গেছে, কিসের কারণে টায়ার্ড হয়ে গেছে? টায়ার্ড অফ কিছু একটা, তাহলে অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে গেছে। দ্য ম্যান ইজ টায়ার্ড অফ ওয়েটিং, অনেক সময় আমরা ডাক্তারের কাছে সিরিয়াল ধরতে গিয়ে ওয়েট করতে করতে বিরক্ত হয়ে যায়, অন্য কোনো জায়গায় বিরক্ত হয়ে যায়, টিকিট কাটতে গিয়েও হতে পারে। তাহলে দ্য ম্যান ইজ টায়ার্ড অফ ওয়েটিং, অপেক্ষা করতে করতে লোকটা খুব টায়ার্ড হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আচ্ছা দেখেন, আই লাইক এইটার মতোই, এই এনজয়ের মতোই, আই এনজয় টিচিং আর আই লাইক রিডিং একই কথা, সাথে আরও বাড়তি অনেক কিছু থাকতে পারে। যখন এখানে আমরা দিলাম আই লাইক রিডিং নভেলস, আমি উপন্যাস পড়া পছন্দ করি, তার মানে জিরান্ড মানে যে সবসময় যে সামনেই থাকবে এমন না, এটা অনেক পিছনে থাকতে পারে, এদিকে থাকতে পারে, প্রিপোজিশনের পরেও থাকতে পারে। হ্যাঁ, চিন্তা করতে হবে সেন্সটা নিয়ে। এই যে রুল নাম্বার 81, রুল নাম্বার 82, 83 এইভাবে চিন্তা করলে কিন্তু জিরান্ড পার্টিসিপল অবজেক্ট হবে, সাবজেক্ট হবে। এত ভিড়ের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন না, এত রুল মনে রাখতে পারবেন না, এভাবে রুল মনে রেখে আসলে হয় না। আপনাকে সেন্স খাটাতে হবে, আর সেন্স খাটাতে হলে আপনাকে বুঝতে হবে যে এইটার পজিশনটা কোথায়, কোথায় বলতে এটি কী মিন করে। আসল কথা হলো ভাষা মানেই তো মিনিং, তাই না? মিন করে কি, এটা না বুঝতে পারলে স্ট্রাকচারে কি থাকলো সেটা নিয়ে কিন্তু বড় কাজ হবে না। অনেক সময় স্ট্রাকচারে থাকে একরকম, মিন করে অন্যরকম। তো ভাষা মানেই মিনিং, আমি কি বলতে চাচ্ছি, আমার অর্ধেক কথায়ও যদি কি বলতে চাচ্ছি এটা বোঝে মানুষ, তাহলে মানুষ বুঝে নেবে আমি কি বলতে চাচ্ছি। অনেক সময় না বলা কথায় অনেক বোঝা যায়। তাহলে এটা তো ভাষা, ভাষা রিলেটেডই আমাদের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তাহলে কি বলতে চাচ্ছি এটার উপর নির্ভর করে তার পজিশন কোথায় আছে এবং কি বলতে চাচ্ছে অনুযায়ী তার ক্যারেক্টারিস্টিক্স, তার নাম হয়। এই যে নাউন কেন বলতেছি আমরা এগুলোকে নাউন, কারণ এগুলো যে ধরনের কাজ কারবার করতেছে ভার্ব হওয়া সত্ত্বেও এগুলো নাউনের মতো কাজ করে, সেন্সটা নাউনের মতো। তাহলে আই লাইক সামথিং, তাই না? সামথিংয়ের পর অনেক কিছু থাকতে পারে। আই লাইক রিডিং নভেলস, এক্সটেনশন, এগুলো বাড়তি জিনিস, তাই না? আমাকে এইটা খেয়াল রাখতে হবে। তাহলে আই লাইক রিডিং এই পর্যন্ত। এই যে এইটার মতো, এটা ওয়াকিং প্রথমটার মতো, কিন্তু প্রথমে ওয়াকিংয়ের পরেই ভার্ব ছিল। মনে হতে পারে যে এটার পরে কি ভার্ব থাকবে, সবসময় এরকম থাকবে না কিন্তু। তাহলে ওয়াকিংয়ের পরে আরও কিছু এক্সটেনশন, বাড়তি কথা থাকতে পারে। ওয়াকিং ইন দ্য মর্নিং, ইন দ্য ফ্রেশ এয়ার, ইন দ্য ওপেন এয়ার, অনেক কিছু থাকতে পারে, উইথ ইউর ফ্রেন্ডস। তারপরে গিয়ে এখানে থাকতে পারে সাবজেক্ট, ভার্ব, তাই না? অনেক দূরে গিয়ে ভার্ব থাকতে পারে। এটা সাবজেক্ট আর এটা ভার্ব। অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে এই সাবজেক্টের ভার্বটা কোথায়, আর সাবজেক্টের পরে অনেক বাড়তি জিনিসপত্র দেওয়া থাকে, এটাও অনেক কনফিউশনের কারণ হয়ে যায় অনেক সময়। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং এভরি ডে এরকম থাকতে পারে। তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা হলো আসল জিনিস, কিন্তু বাড়তি জিনিস থাকতে পারে। সুতরাং যেভাবেই থাকুক না কেন এটাও আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের মতো কাজ করতেছে। পুরোটা মিলেই সাবজেক্টের ফরম্যাটে চলে আসছে, বাট এই পার্টটুকু আমাদের জিরান্ড অংশ। আচ্ছা, দেয়ার ইজ নো ক্রেডিট, এমন কোনো ক্রেডিট নাই। কিসে ক্রেডিট নাই? দেয়ার ইজ নো ক্রেডিট ইন সামথিং, দেয়ার ইজ নো ক্রেডিট, কিসে ক্রেডিট নাই? ইন আর্নিং মানি ইলিগালি, ইন আর্নিং মানি ইলিগালি মানে অসৎ উপায়ে টাকা ইনকাম করার মধ্যে কোনো গর্বের কিছু নাই, ক্রেডিটের কিছু নাই। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। তাহলে এই যে ইন আর্নিং মানি, এখানে যেরকম দিলাম টায়ার্ড অফ ওয়েটিং, তাহলে এখানে ইন, এটাও প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন। ইন আর্নিং মানি ইলিগালি, প্রিপোজিশনের পরেও এভাবে আইএনজি যোগ করতে হতে পারে। কিসে ইন, অন্য কোনো নাউন ওয়ার্ড যদি থাকতো নাউন ওয়ার্ড দিতে পারতাম, কিন্তু এটা ভার্ব ওয়ার্ড, সুতরাং এটা নাউনের মতো তাকে করে ফেলতে হবে, এই জন্য আইএনজি যোগ করলাম। এই দেখেন,
বাই মানে প্রিপোজিশন প্লাস জিরান্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, অনেক কিছু থাকতে পারে আরও। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, বাই রিডিং রেগুলারলি ইউ ক্যান মেক এ গুড স্কোর in your IELTS exam, in your job preparation exam, job exams. By working hard, by reading regularly, by waking up early, অনেক কিছু হতে পারে। তাহলে এইটার মাধ্যমে, হ্যাঁ, হার্ডওয়ার্ক করার মাধ্যমে তুমি কিছু একটা করতে পারো, এটা আমি পরে দিলাম। এইটা আমি আগেও দিতে পারতাম এরকম যে ইউ ক্যান প্রসপার বাই ওয়ার্কিং হার্ড, তখন এই কমাটার হতো না। ইউ ক্যান প্রসপার বাই ওয়ার্কিং হার্ড, ইউ ক্যান গেট এ গুড স্কোর বাই রিডিং রেগুলারলি। তার মানে এটা আগে দিয়ে এটা পরে দিতে পারি, সেক্ষেত্রে কমা হবে না। বাই সামনে থাকলে এখানে একটা কমা দিতে হবে, বাই অংশটা সামনে থাকলে, আর এই অংশটা পরে দিতে হবে। আর এই অংশটা যদি দিয়ে শুরু করি সেন্টেন্স, তাহলে আর কমা দিতে হবে না, একসাথে লিখতে পারবেন ইউ ক্যান প্রসপার বাই ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, বোঝা গেছে মনে হয়। এরকমও থাকতে পারে সামথিং স্টপড, ইট হ্যাজ স্টপড, বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। তাহলে ইট হ্যাজ স্টপড, এইটা একটা মেইন ভার্ব এখানে। স্টপড, কি বন্ধ হয়ে গেছে? রেইনিং। ইট হ্যাজ স্টপড রেইনিং। কেউ যদি স্মোকিং করে, সে যদি বলে আই হ্যাভ স্টপড স্মোকিং, আই হ্যাভ স্টপড স্মোকিং, মানে স্মোকিংয়ের কাজটা সে বন্ধ করছে। তাহলে আরেকজন যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, সে যদি বলে আমি মিথ্যা কথা বলা বন্ধ করে দিছি, মিথ্যা কথা বাদ দিছি, তাহলে আই হ্যাভ স্টপড বলুক, আর পাস্ট ইনডিফিনিট হ্যাভ শুধু স্টপডই বলতে পারে। আই স্টপড টেলিং লাইস, তার মানে এই যে টেল এ লাই, টেলিং লাইস, এটাকে আমি টেলিং এ লাই এভাবে বলতে পারি, ভার্বটাকে মূলত আইএনজি যুক্ত করা। তাহলে আই স্টপড, আই অ্যাভয়েডেড, এরকম যদি বলে আই অ্যাভয়েডেড মেকিং মিস্টেক্স, আমি মিস্টেক করা একটু অ্যাভয়েড করা শুরু করছি আর কি। আই স্টপড মেকিং মিস্টেক্স, আমি ভুল করা ভুল করা থেকেও বন্ধ করে না, কথার কথা। তাহলে এই যে আই স্টপড সামথিং, কোনো একটা কাজ বন্ধ করছি, তাহলে ওই কাজের সাথে কি করে দিতে হবে? ধরেন কেউ হতাশ হয়ে প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিল, নেগেটিভ কথা। হি স্টপড প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, তাহলে সে প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিল, সে মনে করতেছে আর আমার দ্বারা কিছু হবে না। অথবা হি স্টার্টেড রিডিং বুকস, সে শুরু করলো, খালি বন্ধ করা হবে তেমন না, শুরু করা হতে পারে। হি স্টার্টেড রিডিং বুকস, সে বই পড়া শুরু করলো নতুন করে। স্টার্টেড প্রিপেয়ারিং ফর দ্য এক্সামস, পরীক্ষায় অংশগ্রহণ করা আবার শুরু করলো। এই যে জিরান্ডের ব্যাপারগুলো বুঝলে আমি আজকে শুধু আইডিয়া দিলাম যে জিরান্ড ব্যাপারগুলো এরকম বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে। আপনারা এগুলো আবার এমসিকিউ প্রশ্নে আমরা দেখব পরের ভিডিওতে, আপনারাও একটু নিজেরা দেখবেন যে এমসিকিউ প্রশ্নগুলোতে এরকম জায়গাগুলো নির্ধারণ করবেন যে যেখানেই থাকুক না কেন ওর আচরণটা কীরকম, ওই ভার্ব প্লাস আইএনজির আচরণটা কীরকম। এরপরে আমরা পার্টিসিপলও বোঝাবো। পার্টিসিপল কিন্তু শুধু আইএনজি দিয়ে হয় না, আরও কিছু আছে পার্টিসিপল 3 প্রকার, আর তার মধ্যে আইএনজি যুক্ত একটা। এই জন্য জিরান্ড আইএনজি, যেহেতু পার্টিসিপলের একটা ফরম্যাট আছে আইএনজি, এইটা 2টা পেজ লাগতে পারে, কিন্তু পার্টিসিপলের ক্লাসটা করলে আপনি মোটামুটি ভিডিওটা দেখলে এটা সহজে বুঝতে পারেন যে জিরান্ড কী হিসাবে কাজ করে, নাউন হিসেবে। এই জন্য জিরান্ডের বিভিন্ন জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম যে বিভিন্ন জায়গায় বুঝতে পারে, এবং নাউন হিসাবে কীভাবে কাজ করে। ওই যে সামথিং দিয়ে একটু ট্রাই করলাম যে ওইভাবে মনে রাখলে সুবিধা হবে। আর আপনারা যখন ফ্রি হ্যান্ড লিখবেন, সেটা আপনি এসে লিখেন, অন্য কিছু লেখেন, অথবা আপনি ট্রান্সলেশন করেন, এই ট্রান্সলেশন করতে গেলে, ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে গেলে আপনার এই ব্যবহারগুলো খুব খুব কাজে দেবে। কারণ জিরান্ডের ব্যবহার করলে আপনি অনেক সেন্টেন্স সহজ হয়ে যাবে। আমরা যদি বলি যে এই পদক্ষেপগুলো নিলে সরকার এই সমস্যার সমাধান করতে পারবে, এরকম মানে হচ্ছে তো কঠিন একটা সেন্টেন্স, কিন্তু আপনি এই যে জিরান্ডের জিরান্ড ব্যবহার করে সেটা সহজেই করতে পারেন। বাই টেকিং দিস স্টেপস, তার মানে কি এই পদক্ষেপগুলো নিলে, দিস প্লুরাল দিস, তারপর সরকার এই সমস্যার সমাধান করতে পারে, তাই না? দ্য গভর্নমেন্ট ক্যান সলভ দিস প্রবলেম। আর অনেকভাবে লেখা যায়, আমি সহজভাবে জিনিসটাকে বললাম। দেখেন সেন্টেন্সটা বাংলায় শুনে কত কঠিন মনে হচ্ছে। এই সব পদক্ষেপ নেয়ার মাধ্যমে সরকার এই সমস্যাগুলো সমাধান করতে পারবে বা সমাধান করতে সক্ষম হবে, তাই না? তাহলে এই যে পদক্ষেপগুলো নেওয়ার মানে কি না কি ইংলিশ, কিন্তু এরকম আপনি জিরান্ড ব্যবহার করে বাই টেকিং দিস টাইপ অফ স্টেপস দ্য গভর্নমেন্ট ক্যান solve this problem বা issues, বা the government will be able to solve these issues, solve these problems, or by taking these kind of steps, by taking this kind of measures, the government will be able to
সেটেল দিস প্রবলেমস, এরকম অনেক কিছু আমরা বলতে পারি। সেটা বাংলা কিভাবে থাকবে সেটার উপর নির্ভর করতে পারবে, আবার আপনি কি বলতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। সুতরাং আপনি এই জিরান্ড বোঝা মানে শুধু এমসিকিউ না, আপনার রাইটিং, আপনার অন্য জায়গায় আপনি যখন রিডিং করবেন তখনও বুঝতে পারবেন। জিরান্ড ব্যাপারটাকে একটু ভালোভাবে পড়লে আপনার সব জায়গায় কাজে লাগবে। আশা করি আপনি জিরান্ডের ব্যাপারে বেসিক একটা ধারণা হয়ে গেছে। পরবর্তীতে আমরা এমসিকিউ বা অন্য কিছু ট্রাই করে বা দেখবো আর কি কোনটা ঠিক আনসার এবং কেন ভুল হচ্ছে। আর বেসিকটা না বুঝলে আপনি যত এমসিকিউ পড়েন, এমসিকিউ মুখস্থ করে তার পারা যাবে না। সুতরাং বেসিক আইডিয়া লাগবে, পরবর্তীতে প্র্যাকটিস করতে হবে। আশা করি প্রিপারেশন ভালোই চলছে আপনাদের। সামনে ভালো ভালো অনেক পরীক্ষা আছে, ভালো ভালো পোস্টের, ভালোভাবে প্রিপারেশন নেন। ব্যাংকের চাকরি যেহেতু সারা বছর সার্কুলার থাকে, সামনেও আছে অনেক কিছু পরীক্ষা টরীক্ষা এবং আরও আসতে পারে। ব্যাংকের চাকরির প্রিপারেশনটা নিতে থাকেন। ব্যাংকার হওয়াটা তুলনামূলক বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির চেয়ে অতটা আনসার্টেন না, একটু সহজ। এবং আপনি অনেকগুলো পরীক্ষা যেহেতু পাবেন, 2-4টা পরীক্ষায় যদি একটু খারাপও করেন, প্রিপারেশন নিতে থাকবেন এবং আস্তে আস্তে ইমপ্রুভ করবেন, দেখবেন 6 মাস 1 বছরের মধ্যে আপনার পরীক্ষাগুলো অনেক ভালো হবে। এবং যেহেতু একাধিক সার্কুলারে অ্যাটেন্ড করবেন, কোনো না কোনো সার্কুলারে বা কোনো না কোনো পরীক্ষা আপনি ভালো করবেন এবং ব্যাংকের চাকরিটা হয়তো পেয়ে যাবেন। শুভকামনা রইল সবার জন্য, ভালো থাকবেন।